জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। শারীরিক অবস্থা এখনো সংকটজনক। ওনার নাকের খুবই ক্ষতি হয়েছে এবং একই সাথে মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। আমাদের ভাই কি হয়েছে কামরুল ভাই, আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের চাল্লা আমার একটা বসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আরেক হচ্ছে হাসিনাকে যে ফালাইছি, এটা আমাদের অপরাধ হয়েছে। যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে। যে সকল লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে, ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরা দিতে হবে। প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানিয়ে দেব। কিন্তু যারা নিজেদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে, ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না। রাজনীতিতে একটা জরুরি সতর্কবার্তা। পিনাকি ভট্টাচার্যদের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। কারণ আমাদের এখন সমস্যার সমাধানদাতা ওই পিনাকি হাসনাত আব্দুল্লাহ এরা। এই জন্য বলবো, পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহ, আপনারা সোচ্চার হন। উনিকে বোঝা যায় এখনো যেহেতু অ্যারেস্ট হয় নাই, শোনা যাচ্ছে পুলিশের সদস্য। এত পুলিশ থাকতে উনি সিভিলে কেন গেলেন ওই মেরুন শার্ট পরে? কারণ কি? আবার কি সেই হেলমেট বাহিনীর মতো কি কোনো ঘটনা? বুঝলাম না। আগেও কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখতাম ছদ্মবেশে পুলিশ থাকতো, হ্যাঁ, ওই হেলমেট বাহিনীর সাথে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতিতে একটা জরুরি সতর্কবার্তা। পিনাকি ভট্টাচার্যদের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। কারণ আমাদের এখন সমস্যার সমাধানদাতা ওই পিনাকি হাসনাত আব্দুল্লাহ এরা। এই জন্য বলবো, পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহ, আপনারা সোচ্চার হন, জেগে উঠুন, জরুরি পদক্ষেপ নিন। ডক্টর কামাল মাঠে নেমেছে, ভারত তাকে মাঠে নামিয়েছে। বিএনপি আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছে। মুজিববাদী পুরনো সংবিধান রক্ষা করতে এই শেষ বয়সে আবারও মাঠে নেমেছে ডক্টর কামাল। ডক্টর কামাল মানেই ধান্দাবাজ, ডক্টর কামাল মানেই সন্দেহজনক কিছু। বিএনপি নেতারা স্পষ্ট স্বীকার করেছে ডক্টর কামাল 18 সালে তাদেরকে বোকা বানিয়েছেন। ডক্টর কামালের মাধ্যমেই ভারত ডক্টর কামালকে পীর মানিয়ে বিএনপিকে 70 আসন দেওয়ার প্রতিশ্রুতি, এবং ডক্টর কামাল বলেছিল এরকম যে আমি তো আছি, আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের 70 আসন দিবে, ভাই আসেন আমাকে পীর মেনে এসো। আমি তো নির্বাচন করছি, ডক্টর কামাল কিন্তু নির্বাচন করেন নাই। তোমরা 70 আসন পাবা, আসুন আমি এনে দিই। কিন্তু দিয়েছে 6টা 7টা। তো এই যে বিএনপিকে বোকা বানানো এবং 5 বছর নির্বিঘ্নে 4.5 বছর দেশ চালিয়েছে হাসিনা, একটা দিন একটা হরতাল অবরোধ কোনো কর্মসূচি বিএনপি দেয়নি, বরং হাসিনাকে বৈধতা দিয়েছে, হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে বিএনপি। পার্লামেন্টে থাকা মানে সরকারকে স্বীকৃতি দেওয়া। একবারও বিএনপি বলেনি যে এটা অবৈধ সরকার। কারণ অবৈধ সরকার বলে আপনি পার্লামেন্টে কেন, আপনি জাতীয় পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরেন কেন? এই রবিন ফারানারা সংসদে থেকে হাসিনাকে বৈধতা দিয়েছিল। এটা সব ডক্টর কামালের প্রযোজনায় হয়েছিল। ডক্টর কামাল যে কি মাল এটা হাসিনাও জানে যে কি ধান্দাবাজ। এই জন্য কিন্তু হাসিনা ডক্টর কামালকে লাথি দিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিল। কিন্তু ভারতের মাল ভারতেরই থেকে গেছে, হাসিনার সতীনের মতো। যেমন ডক্টর কামালও ছিল ভারতের স্ত্রী, আর হাসিনাও ছিল ভারতের স্ত্রী। তো এই জায়গা মূল কেবলা ঠিক। ভারতকে সার্ভিস দিতে যেমন জাতীয় পার্টিও ভারতের স্ত্রী, কিন্তু আসল স্ত্রী মানে ছোট বউ, প্রিয় স্ত্রী হচ্ছে হাসিনা, ডমিনেটিং স্ত্রী হচ্ছে হাসিনা, আর বাকিগুলো হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করার সতীন। ডক্টর কামাল আবার ভারতের চাহিদা অনুযায়ী মাঠে নেমে গেছে। তিনি বলছেন সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি। এর মানে তোমরা বাবারা যাই করো, বিএনপি যাই করো, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, কিন্তু সংবিধানে হাত দিও না। কারণ এই সংবিধান রাখলেই লুটপাটের বন্দোবস্ত থাকবে, এই সংবিধান থাকলে ইন্ডিয়ান হেজিমনি থাকবে। এই সংবিধান তো ভারতের সংবিধান, ভারত এই সংবিধান চাপিয়ে দিয়েছিল আমাদের উপর 72 সালে। জিয়াউর রহমান এসে ভারতকে লাথি দিয়ে 72 সংবিধান এক প্রকার কবর দিয়েছিল। কিন্তু আবার এখন তো জিয়াউর রহমানকে বিএনপি চেনে না, এখন এই সংবিধানের পক্ষে বিএনপিও আছে। তো ডক্টর কামাল মাঠে নেমে গিয়েছে। এই জন্য নানান পক্ষ দেখবেন সেই মুজিববাদী 72-এর ভারতীয় সংবিধান রক্ষার জন্য এখন মাঠে নামছে। এবং নতুন বাংলাদেশ করতে প্রধান বাধা এটাই। আপনি যতই সংস্কার করেন যাই করেন, এই মুজিববাদী সংবিধানকে যদি আপনি লাথি দিতে না পারেন, ফেলে দিতে না পারেন, নতুন বাংলাদেশ আসবে না, ইন্ডিয়ান হেজিমনি থাকবে। ইন্ডিয়ান হেজিমনি কিভাবে থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। আরে ভাই, ইন্ডিয়া প্রয়োজনে বাংলাদেশে ইন্ডিয়ার দূতাবাস থাকবে না, প্রয়োজনে হাইকমিশন অফিস থাকবে না, রাষ্ট্রদূত বা হাইকমিশনার থাকবে না, কোনো সমস্যা নেই, কিন্তু ইন্ডিয়ান এই সংবিধান থাকলেই হবে। ভারত এইটাই চায়। আর ডক্টর কামালদের এখন এটার জন্য মাঠে নামিয়েছে। কত রকমের যে ভারত খেলছে, ফজু পাগলাদের একভাবে মাঠে নামিয়েছে, ডক্টর কামালদের একভাবে মাঠে নামিয়েছে, তারেক রহমানকে আরেকভাবে ম্যানেজ করেছে, এবং সালাউদ্দিন ফখরুলদের আরেকভাবে। আপনি আশ্চর্য হচ্ছেন, এই খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপি, যারা একসময় বাংলাদেশে নারাই তাকবীর স্লোগান দিত, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করত, যারা যে দলের নাম বাংলাদেশি জাতীয়তাবাদী দল,
সেই দল এখন বলছে তুমি কি আমি কে বাঙালি বাঙালি। সেই দল একদম আওয়ামী লীগের সুরে কথা বলছে, ভারতের সুরে কথা বলছে। যেই দলের প্রতিষ্ঠা রাজাকারদের নিয়ে, যেই দলে সম্মানিত হতেন শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস, জাদু মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, এখন সেই দল রাজাকারদের গালি দেয়। যারা রাজাকার না তাদেরকেও রাজাকার বলে। সেই দল এখন একদম ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে। আপনারা আশ্চর্য না? এটি ডক্টর কামাল হোসেন এখন এটাই আর এক খেলা খেলার চেষ্টা করছে। এখন এই ডক্টর কামালদের যে তৎপরতা ভারতের সংবিধান রক্ষা, এখন জামাত বা এইসব দল কিন্তু এখানে কোনো কার্যকর রোল প্লে করতে পারবে না। ডক্টর কামালদের কিচ্ছু করতে পারবে না জামাত। কে করতে পারবে? পিনাকি করতে পারেন। পিনাকি যদি নখ যে আস্তে ধরেন বাঘের মতো, ডক্টর কামালকে জয় বাংলা করে দিতে পারবেন। ডক্টর কামালের লেজিটিমেসি বাংলাদেশে একদম খেয়ে দিতে পারবেন এক পিনাকি। পিনাকির এক ভিডিও, কয়েকটা ফেসবুক পোস্ট ডক্টর কামালকে নিবৃত্ত করতে পারবে বলে আমি মনে করি। এই জন্য পিনাকি পারেন ডক্টর কামালকে এই মুহূর্তে জয় বাংলা করে দিতে, তার যে অবতৎপরতা ৭২ সংবিধানকে রক্ষা করার, এটা থেকে জাতিকে রক্ষা করতে। এবং হাসনাত আব্দুল্লাহরা যদি স্পষ্টবাদী হন, নতুন বাংলাদেশে এই পুরনো ভারতের দালাল, এই ধ্বজভঙ্গ, এই এক্সপায়ার্ড মাল, ফজু পাগলা কিংবা ডক্টর কামালদের অস্তিত্ব থাকবে না, চলবে না। এটা হাসনাত আব্দুল্লাহর স্পষ্ট রূপ হয়ে যাবে। হাসনাত পিনাকিরা ধরলেই সম্ভব। ছোটবেলায় পোকে ধরা আম বা মনে করেন বরুই, পেয়ারা, এগুলো খাইতাম আমি, পোকে ধরা। কারণ আমার একটা দুষ্ট মামা আছে, ও আমাকে বলছিল পোকে ধরা ফল খাইলে সাঁতার শেখা যায় তাড়াতাড়ি। আমি ওই জন্য খাইতাম, বুঝছেন। আমার এখনো কেন জানি বিশ্বাস হয় ওই পোকে ধরা ফল খাইছি বলেই আমি সাঁতার জানি, ভালো সাঁতার কাটতে পারি। আবার অনেক সময় পোকে ধরা ফল, মনে করেন একটা পেয়ারা একটা সাইডে পোকে ধরছে, ওইটা কামড় দিয়ে ফালাই দিয়া বাকিটা খাওয়া যায় আরামসে, কোনো প্রবলেম হয় না। বাংলাদেশে এরকম পোকে ধরছে, বুঝছেন, কিছু কিছু জায়গায় পোকে ধরছে। কথাটা কেন বললাম বাংলাদেশেও পোকে ধরছে বলতে কষ্ট হইতেছে, তারপরে বলবো বাংলাদেশেও পোকে ধরছে ভাই, বহুবারই পোকে ধরছে। আমরা কামড় দিয়া ফালাই দিয়া বাকিটা গ্রহণ করছি। যেমন ৭৫-এ একটা কামড় বসানো হয়েছিল, ওই কামড় দিয়ে ফেলে দিয়া বাকিটা গ্রহণ করছিলাম, কিন্তু না। এরপরে আবার যিনি আসলেন উনিও কিন্তু ওই বুলেটের মাধ্যমে গেলেন, ওইটাও একটা কামড় দিয়া ফেলে দেওয়ার মতো। এরপরে আসলেন আমাদের এই যে জাপা, যাকে নিয়ে আজকে কথা বলবো, জাতীয় পার্টি, উনি ৯ বছর চালাইলেন। তখন আবার মনে হইলো আমাদের বাঙালির কাছে, বাংলাদেশিদের কাছে, বাঙালি না বাংলাদেশিদের কাছে, যে দেশে পোকে ধরছে, আচ্ছা কামড় দিয়া ফেলা দাও। কিন্তু এটা ফেলে দিয়া আবার ওনাকে গ্রহণ করছি, রাজনীতিতে নিয়ে আসছি। এরপরে যারা এই দেশ চালাইছে সবসময় আমাদের মনে হয়েছে পোকে ধরছে, আর আমরা কামড় দিয়া ফালাইয়া বাকি অংশটা গ্রহণ করছি। কিন্তু পোক তো ছাড়তেছে না, পোক তো পিছনে লাইগাই রয়েছে ভাই, ভয়াবহ তো ছড়ায় গেছে। আমরা কিছু পোক পাঠাই দিছি বাইরে, এই পোকগুলা ছিল ইন্ডিয়ান পোক, ওরা বাইরে চলে গেল ভাই, ভিতরে তো রয়ে গেছে, জীবাণু রয়ে গেছে, বীজ রয়ে গেছে। এখন এই বারবার কামড় দিয়া কতবার ফেলবেন? এভাবে কামড় দিতে দিতে তো একটা টাইমে পুরা দেশই খাই হলাম আমরা, তাই না? এরকম কামড় দিয়া দিয়া কত প্রবলেম সলভ করবেন, কতটা ফেলবেন? পরে দেখা গেল যে ওই কম্বল বাছার মতো, লোম বাঁচতে গিয়া কম্বল শেষ, কামড় দিয়া ফেলতে ফেলতে বাংলাদেশ শেষ। এরকম হয়ে যেতে পারে না? হইতে পারে ভাই। কারণ কি জানেন, আমাদের দেশের যতগুলা দল আছে ভাই, যতগুলা দল A to Z, সবাই তার দলের চিন্তা করে। কেউ কিন্তু পুরো দেশ নিয়ে ভাবে না, দেশের অন্যরা কি করতেছে এটা ভাবে না, কারণ অন্যদেরকে অন্য দল মনে করে। আর এই দলে দলের বিবাদের মধ্যে আমরা সাধারণ জনগণ জড়ায় যাই। গতকালকে দেখেন জাতীয় পার্টির একটা কিছু আলোচনা সভা ছিল ওদের, ওইখানে গণ অধিকার পরিষদের ওনারা যায় প্রতিবাদ সভা করতেছে, কারণ ওনারা দোষর। কার দোষর? শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগকে যদি আমরা মাইনা না নেই, তাহলে তার দোষরকে কেন মাইনা নিব? এরকম একটা প্রতিবাদ করতে গেছে। এরকম প্রতিবাদ তো গত 1 বছর ভাই হাজার হাজার বার হয়ে গেছে, কিন্তু এরকম মারমুখী ঘটনা দেখি নাই। হঠাৎ করে ভাই পুলিশ আর আর্মি দুই পক্ষই ঝাঁপায় বললো, মনে হলো অনেক মারছে, অনেক মারছে। আমি নিজে ভিডিও দেখছি, এভাবে গুতা মারতেছে, গুতা মারতেছে। হ্যাঁ, একজন আর্মি ভাই গুতা মারতেছে, কারণ কি আমি বুঝলাম না। ওনাকে তো চিনে সবাই, কে না চিনে ভিপি নূরকে? এই চীনা মুখটা, উনি তো একটা নেতা, তাই না? এমন একজন চেনা মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওইখানেও রাজনীতি করে আসছে। উইরা ঈশা জুইরা বসে নাই। হয়তো ওনার চাল চলন নিয়ে আমরা অনেক রকম সমালোচনা করতে পারি, এবং ওনার ওই বিকাশ টিকাশ নিয়ে অনেক রকম উপাধি দিতে পারি। ভাই বিকাশ নিয়ে সব দলই চলে, হয়তো ক্যাশ নেয়, নগদে নেয়, কেউ বিকাশে নেয় ভাই, সবাই নেয়। কিন্তু আমরা ওনাকেই টার্গেট করছি। এই তৌহিদ আফ্রিদির ঘটনাটার পরপরই উনি আলোচনার শীর্ষে চলে আসে। আজকে তো উনি একেবারেই টপ নিউজ বাংলাদেশের, সারা বিশ্বে ছড়াইয়া গেছে। আরে অনেক মারছে ভাই, নাকের হাড্ডি ভাঙিয়ে দিছে, এমন ভাবে পিটাইছে। আর ওইখানে একটা ঘটনা ঘটছে আবার, আরেকটা পাঞ্জাবি পরার লোককে একটা মেরুন কালারের, মেরুন, লাল আর মেরুন কিন্তু আলাদা আলাদা, বুঝছেন, কাছাকাছি কিন্তু আলাদা আলাদা। ওই মেরুন পরা একটা লোক মারতেছিল, সামনেই দেখা যাচ্ছে পুলিশ এবং দুজন মহিলা, পুলিশ এদিকে তাকানো, এদিকেও পুলিশ, কিন্তু সে বারবার ওই লোকটাকে মারতেছিল। ওনাকে বলা হচ্ছে ভিপি নূর। না, আমি খুব গভীরভাবে দেখছি ওটা ভিপি নূর না, তবে ওনার দলের লোকই, কিন্তু ওই মেরুন কালার লোকটাকে তাকে খুঁজে বেড়াইতেছে। উনি কে বোঝা যায়, এখনো যেহেতু অ্যারেস্ট হয় নাই, শোনা যাচ্ছে পুলিশের সদস্য। এত পুলিশ থাকতে উনি সিভিলে কেন গেলেন ওই মেরুন শার্ট পরে? কারণ কি? আবার কি সেই হেলমেট বাহিনীর মতো কি কোনো ঘটনা? বুঝলাম না। আগেও কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখতাম ছদ্মবেশে পুলিশ থাকতো। হ্যাঁ, ওই হেলমেট
সামরিক বাহিনীর সাথে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? দেখতে ভালো লাগে নাই, ব্যাপারটা মাইনা নিতে কষ্ট হইতেছে। কারণ এরকম সাপের মতো পিটানো এটা ঠিক হয় নাই, এটা কেউ মাইনা নিতে পারতেছে না। দেখেন সব দলে প্রতিবাদ করতেছে, প্রতিবাদের কারণ একটাই। প্রতিবাদের কারণ কি জানেন? ওনারা বুঝা ফেলাইছে নূরকে দিয়া শুরু করছে, হ্যাঁ ভিপি নূর দিয়া শুরু করছে, এরপরে আমাদের উপরে আসবে। আমি তো ভয় পাইতেছি বুঝছেন ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে নিয়ে। এটা মন থেকে কথাটা বলতেছি, ওনাকে আমি ফলো করি, ওনার কথা ভালো লাগে, ওনার মধ্যে দেশপ্রেম আছে ভাই, দেশপ্রেম আছে। অনেক যন্ত্রণা বুকে নিয়ে চলাফেরা করতেছে, মাঝে মাঝে দেখি রিক্সায় যাইতেছে, হ্যাঁ আমার চোখে একদিন পড়ছে। সাহসী মানুষ ভাই, দেশকে ভালোবাসে, অনেক কথাই বলে। উনি টক শোতে যায় কথা বলে, ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে কথা বলে, মঞ্চেতে কথা বলে, বিভিন্ন সেমিনারে কথা বলে। আমরা ওনার কথা শুনতে শুনতে ওনার কথাগুলোর গুরুত্ব হারায় ফেলাইতেছি, বুঝতে পারতেছি না। মনে হইতেছে কি জানেন, একই কথা বারবার বলতেছে, কিন্তু কেন বলতেছে এইটা কিন্তু আমরা বুঝতেছি না। ওনার মধ্যে যন্ত্রণা ছটফট করতেছে, একটা জ্বালা কাজ করতেছে, কষ্ট কাজ করতেছে ভাই। বিদেশে আরাম আয়েশের জীবনযাপন রেখা কেন আসছে? নিশ্চয়ই দেশকে ভালোবাসে। ওনার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন উনি কেমন বাংলাদেশ চায়। আমরা তো জনগণ এরকম বাংলাদেশই চাই, কিন্তু পাবো কি এরকম বাংলাদেশ? না, আমরা তো রাজনীতিবিদদেরকে দেখছি 54 বছর, তাদের কাছে আশা করি নাই। আমরা স্বপ্নটা দেখা আরম্ভ করছি 5ই আগস্ট থেকে, হ্যাঁ 24-এর 5ই আগস্ট থেকে একটা নতুন স্বপ্ন দেখা আরম্ভ করলাম। 8 তারিখে আইসা যখন ডক্টর ইউনূস স্যার চেয়ারে বসলো, তখন তো বুঝছেন মনটা ভরে গেল, গার্ডেন গার্ডেন হয়ে গেল। মনে হলো বাংলাদেশ এবার সঠিক পথে যাবে, যাচ্ছিল ভাই সেই দিকে। কিন্তু ওই যে ওনার শত্রুকে ওইখানে বসা, ওইখান থেকে ভাই কোটি কোটি টাকা ঢাইলা দিল ওনার বদনাম ছড়াইবার জন্য। আর এই ঢেউ এসে পড়লো বাংলাদেশে। আমরা কিন্তু ওনাকে ক্ষমতা থেকে নামাইবার জন্য একটা রাস্তা খুঁজে নিলাম, সেটা কি? নির্বাচন। একমাত্র নির্বাচন ছাড়া তো সরানো যায় না। এরকম একজন সম্মানীয় ব্যক্তিকে নামাইতে হইলে নির্বাচনী বেশ, তাই না? তাই না নামানো তো ঠিক হবে না, এটুকু জ্ঞান আবার আমাদের আছে, যার জন্য আমরা নির্বাচন চাইলাম। নির্বাচন উনি দিয়ে দিল, কিন্তু নির্বাচনের দিকে কি দেশ যাচ্ছে? এই যে গতকালকে যে মব জাস্টিস হইলো, এটাও কিন্তু মব জাস্টিস। হ্যাঁ, আপনার গায়ে হয়তো খাকি পোশাক আছে, তার মানে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? ওইখানে একটা টিয়ার গ্যাস ছাড়তেন, একটা সাউন্ড গ্রেনেড ছাড়তেন, পানি কই আপনাদের? পানি, গরম পানি, ঠান্ডা পানি, সেগুলা দিতেন সরাসরি আইসা। এটা অনেক খারাপ লাগছে ভাই, ঠিক হয় নাই। কারণ কি জানেন? এই ভিপি নূরকে আমরা যত সমালোচনাই করি না কেন, এই যে কোটা আন্দোলন যে শুরু হয়েছিল, আর এই ভিপি নূরই ছিল এটার জনক। হ্যাঁ, উনি শুরু করছিল। আমার বোমা হামলা ছবিটা দেখলে বুঝবেন, আমিও কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে বহুত কিছু চিন্তা ভাবনা একটা টাইমে করতাম। ওই কোটা আন্দোলন নিয়ে ছবিও বানাইছি, বোমা হামলা। যাই হোক, ওই কোটা আন্দোলন থেকেই জন্ম নিছিল জুলাই গণ অভ্যুত্থান। ওই জন্মের সাথে কিন্তু এই ভিপি নূরও জড়িত, উনিও কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং সিনিয়র হিসাবে, বড় ভাই হিসাবে জুনিয়রদেরকে যারা সামনে আসছিল, ফ্রন্টে যুদ্ধ করতেছিল, তাদেরকে গাইডও করছে, বুদ্ধি পরামর্শ দিয়া। বুঝতে হবে আপনাদেরকে। কিন্তু গতকালকে যেটা দেখলাম, এটা তো মনে হলো যে ভাই একেবারেই ঝাল মিটায়া মারছে, ইচ্ছা মতো মারছে। এই ভিপি নূরের এইসব অবদান আমরা কেন বুঝা গেছিলাম? আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।